Now next part, public documents and private documents. এই পার্টে বলছে সেকশন নাম্বার 74 থেকে 78 পার্ট 2 আর হাউসড সেপারেটলি ইন পার্ট 2 এন্ড সাবটাইটেল অ্যাজ পাবলিক ডকুমেন্ট। তাহলে এইটুকু পার্টটাকে কি বলা হয়, মানে এই পার্ট 2 সেকশন নাম্বার 74 থেকে 78 এটাকে কি বলা হয়, পাবলিক ডকুমেন্টস বলা হয়। এবং these 5 sections explain the provision about public documents and private documents. এই পাঁচটা সেকশনকে পাবলিক এবং প্রাইভেট ডকুমেন্টস হিসাবে গণ্য করা হয়ে থাকে। এবং তাহলে ডকুমেন্টস কত ধরনের হয় এবার আমরা জানলাম, পাবলিক ডকুমেন্টস আর প্রাইভেট ডকুমেন্টস। নেক্সট এবার আমরা দেখব পাবলিক ডকুমেন্টস। তো পাবলিক ডকুমেন্টস আমরা দেখতে পাচ্ছি দ্য ফলোইং ডকুমেন্টস আর পাবলিক ডকুমেন্টস। কিছু ডকুমেন্টস আছে যেগুলোকে পাবলিক ডকুমেন্টস হিসাবে গণ্য করা হয়ে থাকে। ডকুমেন্ট ফর্মিং অ্যান অ্যাক্ট, কোন একটা ডকুমেন্ট যখন কোন একটা অ্যাক্টে পরিণত হয়, ডকুমেন্ট ফর্মিং অ্যান অ্যাক্ট। এবার এটা কিভাবে পরিণত হয়, কেউ তো তাকে অথরাইজ করে, নাহলে এমনি এমনি কি আর হয়? তো সেটা কে করে? সভরিন অথরিটি যদি কোনো একটা ডকুমেন্ট অথরাইজ করে সেটা অ্যাক্টে পরিণত হবে। অফিসিয়াল বডিজ বা ট্রাইব্যুনাল যদি কোনো একটা ডকুমেন্টকে অথরাইজ করে তো সেটা একটা অ্যাক্টে পরিণত হবে। পাবলিক অফিসার, লেজিসলেটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ অথবা ফরেন কোর্ট যদি কোনো একটা ডকুমেন্ট তৈরি করে বা সেটাকে অথরাইজ করে সেটা একটা অ্যাক্টে পরিণত হবে। মানে ডকুমেন্ট ফর্মিং অ্যান অ্যাক্ট, ফর্মিং দ্য অ্যাক্ট, একটা ডকুমেন্ট একটা অ্যাক্ট তৈরি করে, তাহলে এরা অথরাইজ করলে একটা অ্যাক্ট তৈরি হয়ে গেল। আচ্ছা, পাবলিক রেকর্ড, পাবলিকের যে কোনো রেকর্ড যেটা গভর্নমেন্ট রেখে থাকে, গভর্নমেন্টের কাছে সেটা প্রাইভেট ডকুমেন্ট, কিন্তু জনগণের কাছে সেটা পাবলিক ডকুমেন্ট। এবার আমি এক্সাম্পল গুলো পড়বো। দেখো এখানে বলছে এ সার্টিফাইড কপিজ অফ দ্য ডিক্রি ইস্যুড বাই দ্য কোর্ট। কোর্ট যদি কোনো সার্টিফাইড কপি দেয় সেটা কিন্তু পাবলিক ডকুমেন্ট। এফআইআর পাবলিক ডকুমেন্ট। সিআরপিসি 164 যেটা স্টেটমেন্ট বেরোয় সেটা পাবলিক ডকুমেন্ট। যদি আছে কনফেশন, মানে হচ্ছে বলতে গেলে স্বীকারোক্তি, অর্থাৎ বলতে গেলে কেউ যদি তার নিজের ভুল নিজে স্বীকার করে নেয় সেটাকে কনফেশন বলে। ম্যাজিস্ট্রেটের কাছে যদি কনফেশন স্বীকার করে সেটা একটা পাবলিক ডকুমেন্ট। ভিসা পাবলিক ডকুমেন্ট। তোমার সার্ভে এন্ড সেটেলমেন্ট রিপোর্ট সেটা একটা পাবলিক ডকুমেন্ট। এগুলো অল পাবলিক ডকুমেন্ট। এবার আমরা আসবো প্রাইভেট ডকুমেন্ট। প্রাইভেট ডকুমেন্টসে বলছে অল আদার ডকুমেন্টস আর প্রাইভেট, সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রাইভেট ডকুমেন্ট। ঠিক আছে, মানে পাবলিক ডকুমেন্টটাকে বাদ দিয়ে যা যা থাকবে সবই প্রাইভেট ডকুমেন্ট। এবার কি কি প্রাইভেট ডকুমেন্টসে পড়ে সেটা আমরা জানবো। তো প্রথমে দেখো লেখা আছে এক্সাম্পল অফ প্রাইভেট ডকুমেন্টস। প্রাইভেট ডকুমেন্টস এর এক্সাম্পলে কি বলছে, একটা লেটার যেটা ম্যাজিস্ট্রেট বা জাজ ইস্যু করেছে সেটা প্রাইভেট ডকুমেন্ট। আচ্ছা, তারপর কি বলছে, স্টেটমেন্ট রেকর্ডেড ইন দ্য ডিপার্টমেন্টাল ইনকোয়ারি, কোন যারা গভর্নমেন্ট সার্ভেন্ট তাদের 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 ওপর যদি কেউ যদি গোপনে অভিযোগ করে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট এনকোয়ারি করে, সেই ডিপার্টমেন্টাল এনকোয়ারিটা হচ্ছে একটা প্রাইভেট ডকুমেন্ট। পোস্টমর্টেম রিপোর্ট প্রাইভেট ডকুমেন্ট। আচ্ছা, প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট, এই দুটো জিনিস একটু ভালো করে বুঝে নাও। যে মামলা করে সে হচ্ছে প্লেন্টিফ, এটা তোমরা আগেও জানো। সে যে কাগজটা কোর্টে জমা দেয় সেটা হচ্ছে তোমার, তাকে বলে প্লেন্ট। আর অপোজিট পার্টি যার এগেইনস্টে প্লেন্টিফ মামলাটা করে তাকে কি বলে, ডিফেন্ড্যান্ট বলে। ডিফেন্ড্যান্ট যে জিনিসটা কোর্টে জমা দেয় সেই জিনিসটা কি, রিটেন স্টেটমেন্ট। এই এই জিনিসটা বলতে গেলে তোমার প্লেন্ট and written statement submitted by the disputant before the court, যখন প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট বলতে গেলে কোর্টের সামনে জমা পড়ে সেটা একটা প্রাইভেট ডকুমেন্ট। এই সমস্ত কিছুই বলতে গেলে প্রাইভেট ডকুমেন্ট, যা যা তুমি এখন পড়বে। এইবার আমি এখানে একটু কেটে কুটে রেখে করেছি, দেখো তোমাদের পড়তে সুবিধার জন্য। দেখো লিখছে এভরি পাবলিক অফিসার, প্রত্যেকটা পাবলিক অফিসার হ্যাভিং দ্য কাস্টোডি অফ দ্য পাবলিক ডকুমেন্ট, প্রত্যেকটা পাবলিক অফিসার যার কাছে পাবলিক ডকুমেন্টস থাকে, which any person has the right to inspect, যেখানে অর্থাৎ একজন পাবলিক অফিসার যার কাছে পাবলিকের ডকুমেন্টস থাকে, ঠিক আছে, যেখানে একজন পার্সন গিয়ে সে তার রাইট যে সে ইন্সপেক্ট করে দেখবে, সে রাইটটা সে অবশ্যই দেখতে পারে। shall have the shall give on demand a copy of it on the payment of legal fees, সে যেমন ইন্সপেক্ট করে দেখবে ঠিক তেমনি সে যদি চায় যে আমাকে একটা কপি দেওয়া হোক
তাকে অবশ্যই কপিটা দিতে হবে, তার জন্য একটা ফিজ নেওয়া হবে। টুগেদার উইথ এ সার্টিফিকেট, তার সাথে একটা সার্টিফিকেটও দেওয়া হবে। অ্যাজ দ্য কেস মে বি, such certificate shall be dated, signed and dated by such officer with his name and official title। যে তাকে ওই কাগজটা দিচ্ছে সে ওই একটা সার্টিফিকেট দেবে, সার্টিফিকেটে সে সাইন করবে, ডেট দেবে এবং সে তার অফিসিয়াল টাইটেলটা সে অবশ্যই লিখে দেবে সে কোন পোস্টে বসে আছে। and shall be sealed whenever such officer is authorized by the law। এবং একটা সিল মেরে দেবে, তার নিজের সিল আছে সেই সিলটা মেরে দেবে। এটাকেই বলা হয় such copies so certified shall be called certified copy। এটাকেই কিন্তু সার্টিফাইড কপি বলা হয়ে থাকে। 77 কি বলছে? such certified copies may be produced in the proof of the contents of public documents or the part of public documents of which they purport to be copies। আচ্ছা, এই ধরনের সার্টিফাইড কপিজ কিসের জন্য প্রডিউস করা হয়? পাবলিক ডকুমেন্টের কন্টেন্ট প্রুফ করার জন্য বা পাবলিক ডকুমেন্টের একটা পার্ট প্রুফ করার জন্য, যেখানে ওই কপিজের মধ্যে ওই কন্টেন্ট মানে পাবলিক ডকুমেন্টের কন্টেন্ট বা পাবলিক ডকুমেন্টের পার্টের যে মানে সে মানেটা অন্তর্নিহিত আছে। পার্টপোর্ট মানে দেখতে পাচ্ছ অন্তর্নিহিত অর্থ, ঠিক আছে? তো ওই বলতে গেলে সেই সেই জিনিসটার যে কি মূল যে কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা ওই কপিজের মধ্যে বলা আছে। ওই যে সার্টিফাইড যে কপিটা, ওই সার্টিফাইড কপির মধ্যে কন্টেন্টস অফ পাবলিক ডকুমেন্ট প্রুফ করতে লাগে সার্টিফাইড কপি, বা পাবলিক ডকুমেন্ট একটা পার্ট প্রুফ করতে লাগে। এবং এবং এইটা কেন প্রুফ করতে লাগে? কারণ ওই সার্টিফাইড কপিজের মেন যে জিস্ট, যে যে পাবলিক ডকুমেন্টসের মানে কন্টেন্টস অফ পাবলিক ডকুমেন্ট মানেটা কি, বা পাবলিক ডকুমেন্টের কোন পার্টটা প্রুফ করতে লাগে, তার সেই যে জিনিসটা সেটা সার্টিফাইড কপিজের মধ্যে দেওয়া থাকে। এগুলো আর খুব একটা না পড়লেও চলবে, ঠিক আছে? এইটুকু মোটামুটি যতটা পড়ালাম আজকে ততটা পড়লেই মোটামুটি হবে।